বাইরের পৃথিবীটা বিশাল, আলো ঝলমলে, সেখানে আছে হাজারো সুযোগ, মানুষের কলরব। কিন্তু আমার জন্য শুধু বরাদ্দ ছিল এই চার দেওয়ালের দম বন্ধ করা অন্ধকার। এই বাড়ি সবাই যখন প্রাণ খুলে হাসত, সেই হাসির শব্দগুলো আমার কাছে ঠাট্টার মতো মনে হতো তারা যেন আমাকেই বিদ্রূপ করছে। কেন? কারণ তাদের চোখে আমি ছিলাম একজন বেকার, একজন অপদার্থ। কিন্তু তারা জানতো না আমার ভেতরে একটা চাপা আগুন জ্বলছিল। এই আগুন একদিন এমন একটা পৃথিবী গড়বে যেখানে আমার পরিচিতি হবে আমার নিজের নামে, বাবার নামের পরিচয় নয়। সেদিন এই সমস্ত অবহেলাগুলোই হবে আমার আজকের সফলতার গল্পের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী অধ্যায়। আজকের দিনটা ছিল শুক্রবার, দুপুর ৩টে বাজে। মিরপুর ঢাকা শহরের এই বাড়িতে দুপুরের খাবার টেবিলে এলাহি আয়োজন। সাদা ভাতের সাথে মুরগির রোস্ট, ইলিশ ভাজা আর ঘন ডাল, সবকিছুই ছিল। খাবার টেবিলে বসলে মনে হতো যেন কোনো উৎসব চলছে, কিন্তু শুধু আমার জন্য কোনো উৎসব ছিল না, ছিল কেবলই অবহেলা। পাশে বসে আছেন আমার বাবা আফসার আহমেদ, তার বড় ছেলে সাকিব আর তার স্ত্রী তানিয়া। বাবা তার বড় ছেলেকে নিয়ে গর্ব ভরে কথা বলছিলেন, দেখো সাকিব দিনের পর দিন পরিশ্রম করে কিভাবে এই সংসারটাকে সামলাচ্ছে, কিভাবে এত মানুষের দায়িত্ব নিচ্ছে। বাবার প্রতিটি কথা, প্রতিটি প্রশংসা যেন আমার বুকের ছুরির মতো বিদ্ধ। আমি জানি তারই কথাগুলো আসলে সাকিবকে উদ্দেশ্য করে বলা হলেও এর আসল লক্ষ্য ছিলাম আমি শুধু মাথা নিচু করে আমার প্লেটের দিকে তাকিয়ে আছি। ভাতের একটা লোকমা মুখে তুলতে গিয়েও থেমে গেলাম। গত ৪ বছর ধরে আমার সাথে ঠিক এই দৃশ্যটাই মঞ্চিস্থ হয়ে আসছে। ৪ বছর ধরে ঘরে দামি এসি চলছিল, কিন্তু আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছিল। আমার তখন মনে হতো, এই বুঝি কেউ বলে উঠল, আরে শাহিন, তুই তো দেখছি এখনো বসে বসে খাচ্ছিস। আর সেই কথাটা বলার জন্য অপেক্ষা করতে হয়নি। ভাই সাকিব হঠাৎ ঠ্যাস মেরে বলল, আহা, আজকালকার ছেলেদের তো চেষ্টা চরিত্রের খেয়াল নেই, খালি সহজে টাকা কামানোর ধান্দা। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আর মোবাইল টিপে তো আর বছর শেষে বাবার প্রশংসা পাওয়া যায় না। আমি জানি কথাটা যে কাকে উদ্দেশ্য করে বলা, সেটা বোঝার জন্য আমাকে বিশেষজ্ঞ হতে হয় না। আমি শুধু নীরবে ভাতের লোকমাটা প্লেটেই নামিয়ে রাখলাম, যেন গলা দিয়ে কিছু নামছে না। ভাবি তানিয়া তিনি সুযোগ পেলেই আরও একটু খোঁচা দিতে ছাড়তেন না। তিনি বললেন, আসলে শাহিন হয়তো ক্রিয়েটিভ কিছু করতে চায়, আজকাল তো ইউটিউবেও অনেকে ভালো করছে, কিন্তু সেটার জন্য তো চেষ্টা লাগে, ধৈর্য লাগে। কথাটা আপাতদৃষ্টিতে আমাকে সমর্থন করার মতো শোনালেম, এর ভেতরের খোঁচাটা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম। এটা যেন তীরের মতো আমার বুকে বিঁধে গেল। এরপর বাবা বললেন, আমার ছেলে এখন বেকার, সারাদিন ঘরে বসে থাকে। পাশের বাড়ির রফিক সাহেবের ছেলেটা তো শাহিনের চেয়েও ছোট হবে, সে নাকি অনলাইনে ব্যবসা করে মাসে হাজার হাজার টাকা কামাচ্ছে, আর আমার ছেলে এখনো আমার ঘরে বসে খাচ্ছে। এই কথাগুলো শুনে আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে অগোজ্য মানুষ মনে হতে লাগলো। এই অপমান, এই যন্ত্রণা। মা শুধু একবার আমার পক্ষ নিলেন, বললেন, ও চেষ্টা করছে তো, একদিন দেখবে ঠিকই কিছু একটা করে ফেলবে, সবকিছুর একটা সময় আছে। বাবার উত্তর ছিল আরো কঠিন, সময় আর কত সময়? বাইরের লোকে যদি জিজ্ঞেস করে আমার ছেলে কি করে, আমি কি উত্তর দেব? এরপর আর আমি নিজেকে সামলাতে পারিনি। আমি উঠে দাঁড়িয়ে খুব শান্তভাবে বললাম, আব্বা, আমি তো চেষ্টা করছি, কয়েকটা জায়গায় ইন্টারভিউ দিয়েছিলাম, হয়নি। ভাই সাকিব এবার যেন আরো ক্ষিপ্ত হয়ে উঠল। চেষ্টা? কিসের চেষ্টা? দিনরাত তো দেখি ঘরের দরজা বন্ধ করে ল্যাপটপ নিয়ে বসে থাকিস, কি করিস আল্লাহই জানে। ইন্টারভিউ দিলেই কি চাকরি হয়? চাকরির জন্য প্রস্তুতি লাগে, স্মার্টনেস লাগে। তোর মতো চেহারা শুকিয়ে বসে থাকলে তো পিয়নের চাকরিও জুটবে না কপালে। আমার ভাই আরো বলল, তুই আমার ছোট ভাই, তাই বলছি, এভাবে চললে জীবনে কিছুই করতে পারবি না। আমাদের বংশের কারো গায়ে বেকার তকমা লাগেনি, তুই প্রথম। আমার মনে হচ্ছিল আমি কোনো খাবার টেবিলে নেই, যেন একদল হিংস্র সমালোচক আমাকে ছিঁড়ে খাচ্ছে। তবুও আমি উঠে যাইনি। তাদের সব কথা, সব অপমান আমি নীরবে হজম করেছিলাম, কারণ আমি জানি এই অপমান একদিন আমার সবচেয়ে বড় শক্তি হবে। ঘরের ভেতরকার সেই দম বন্ধ করা পরিবেশ থেকে বেরিয়ে আমি নিজের ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম।
বাইরে তখন সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে, কিন্তু এই বন্ধ দরজার ভেতরের পৃথিবীটা ছিল অন্যরকম। এটাই ছিল আমার যুদ্ধক্ষেত্র। আমার পরিবারের কাছে আমি ছিলাম ঘরের ভেতর দিনের পর দিন ল্যাপটপ নিয়ে বসে থাকা এক অলস ছেলে, কিন্তু তারা জানতো না এই ল্যাপটপের ভেতরেই আমি আমার জীবনের সবচেয়ে বড় ঝুঁকিটা নিচ্ছিলাম। আমি কোনো মামুলি চাকরির জন্য নয়, বরং নিজের একটা সাম্রাজ্য গড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমার মাথায় তখন কেবলই ঘুরছে সেই বাক্য, পরিবারের অপমান সহ্য করে কোটিপতি হলো যে ছেলেটি। আমি এই অপমানকে ভুলে যাইনি, বরং সেটাকেই জ্বালানি হিসাবে ব্যবহার করছিলাম। আমি জানতাম আমাকে কিছু একটা করে দেখাতে হবে, এমন কিছু যা আমার সমস্ত অবহেলাকে ধুলোয় মিশিয়ে দেবে। আমি রাত দিন এক করে নতুন নতুন বিষয় শিখতে শুরু করলাম। আমি তখন সমাজের চোখে কেবলই একজন বেকার, কিন্তু আমি ভেতরে ভেতরে হয়ে উঠছিলাম একজন উদ্যমী উদ্যোক্তা। আমার ভাই আমাকে বেকার বলে যে তকমা দিয়েছিল, সেই তকমাকেই পাল্টে দিয়ে আমি একজন সফল মানুষ হওয়ার স্বপ্ন দেখছিলাম। আমার মাথায় ছিল শুধু একটি চিন্তা, একদিন এই সব অপমান মুছে ফেলে আমি তাদের সামনে এমনভাবে দাঁড়াবো যখন আমার সফলতার গল্প দেশের সবার মুখে মুখে ঘুরবে। আমি বুঝতে পারছিলাম আমার ভেতরের এই নীরব সংগ্রামী একদিন আমাকে বেকার থেকে কোটিপতি করে তুলবে। দিনের পর দিন আমি একাই কাজ করেছি। আমার এই কাজকে কেউ দেখেনি, কেউ সমর্থনও করেনি। আমার সেই স্বপ্ন, সেই প্রজেক্ট যা নিয়ে আমি কাজ করছিলাম, সেটা ছিল একটু ভিন্ন। এটা ছিল এমন একটি প্ল্যাটফর্ম যা অনেক মানুষের জীবনের গতি বদলে দেবে। আমার মনে হচ্ছিল আমাকে বেকারত্বকে দূর করার সহজ উপায় খুঁজে বের করতেই হবে, আর সেটাই ছিল আমার এই গোপন প্রজেক্ট। অল্প অল্প করে দিনের পর দিন ধরে আমার কাজ এগোতে লাগলো। একটা জিনিস আমি বুঝতে পেরেছিলাম, চাকরি নয়, স্বাবলম্বী হওয়ার জন্য দরকার নিজের স্বপ্ন নিয়ে কাজ করা। আর আমি ঠিক সেটাই করছিলাম। যখন সবাই ঘুমাতো, আমি তখনও আমার ল্যাপটপের আলোয় আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছিলাম। আমি মনে মনে সংকল্প করলাম, আমি শুধু নিজের জন্যই নয়, আমার মায়ের জন্য এবং সমাজের সেই সব ছেলেদের জন্য কাজ করব যারা আমার মতো পরিবারের কাছে অবহেলার পাত্র। সময় কারোর জন্য থেমে থাকে না। সেই নীরব প্রচেষ্টার ফল আসতে শুরু করলো। দেখতে দেখতে 4 বছর কেটে গেল। এই 4 বছর আমার জন্য ছিল চরম পরীক্ষার সময়। একটা সময় ছিল যখন আমি নিজের সামান্য খরচের জন্য বাবার দিকে তাকিয়ে থাকতাম। আর আজ আমি সেই অবহেলিত শাহিন নই। আজ আমার একটা নিজস্ব পরিচিতি তৈরি হয়েছে। আমার সেই ছোট প্রজেক্ট যা নিয়ে আমি ঘরে বসে একা কাজ করতাম, সেটা এখন বিশাল এক প্রতিষ্ঠানের রূপ নিয়েছে। আমি আমার এই উপার্জিত অর্থ দিয়ে মানুষের জন্য কিছু করতে চাইলাম। তাই আমি সিদ্ধান্ত নিলাম একটা বড় হাসপাতাল বানানোর। আজ আমি এই হাসপাতালের নির্মাণাধীন সাইটে দাঁড়িয়ে আছি। বিশাল এক স্থাপনা মাথা তুলে দাঁড়াচ্ছে, আমার নিজের হাতে গড়া, আমার সমস্ত স্বপ্ন আর সংগ্রামের ফসল। এখন আর কেউ আমাকে বেকার বলে ডাকে না। এখন আমি সমাজে একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত। আমার জীবন যখন নতুন পথে মোড় নিল, ঠিক সেই সময়ে এমন একজন মানুষ আমার জীবনে ফিরে এলো, যাকে আমি একসময় পাগলের মতো ভালোবাসতাম। রুহি। সে আমার জীবনে একটা ঝড় তুলে চলে গিয়েছিল। যখন আমি বেকার ছিলাম, তখন সে আমার দারিদ্রতাকে মেনে নিতে পারেনি। সে তখন বলেছিল, আমি এমন একজনের সাথে থাকতে পারি না যার কোনো ভবিষ্যৎ নেই। তার সেই কথাগুলোও ছিল আমার সফল হওয়ার আরেকটি বড় কারণ। সেদিন ঝুম বৃষ্টি হচ্ছিল, আকাশ ভেঙে যেন জল ঝরছে। আমি আমার সেই নির্মাণাধীন হাসপাতালের সাইটে দাঁড়িয়েছিলাম। ঠিক তখনই রুহি সেখানে এসে হাজির হলো। আমরা দুজন বৃষ্টির ছাট থেকে বাঁচতে খুব কাছাকাছি এসে দাঁড়ালাম। রুহির চোখে ছিল অনুশোচনা আর গভীর শূন্যতা। একসময় যে মেয়েটি আমার কাঁধে মাথা রাখাকে অপমান মনে করত, আজ সে শীতে কাঁপতে কাঁপতে আমার আরও কাছে সরে এলো। তারপর হঠাৎ করেই সে তার মাথাটা আমার কাঁধে রাখল। আমার পুরো শরীরটা মুহূর্তের জন্য শক্ত হয়ে গেল। আমি তাকে সরিয়ে দিতে গিয়েও পারলাম না। তার ভেজা চুলের গন্ধটা আমার নাকে এলো। রুহি ফিসফিস করে বলল, প্লিজ রাহিন, আমাকে ফিরিয়ে দিও না। আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আমি আর এক মুহূর্ত তোমাকে ছাড়া থাকার কথা ভাবতেই পারি না। তোমার স্বপ্ন, তোমার কাজ, তোমার সব কিছুর অংশ হতে দাও আমাকে, প্লিজ। বাইরে তখন ঝুম বৃষ্টি। টিনের চালে বৃষ্টির এক টানা শব্দ।
এই শব্দের আড়ালে রুহির কান্না মেশানো কণ্ঠস্বর। আমি কোনো উত্তর দিলাম না, শুধু আস্তে করে আমার কাঁধে রাখা রুহির মাথাটার উপরে নিজের হাতটা রাখলাম। এই নীরব সম্মতি ছিল আমার পক্ষ থেকে ভালোবাসার প্রথম এবং শেষ প্রকাশ। রুহির মুখে ফুটে উঠল এক রাস স্বস্তির হাসি। আমরা দুজনেই বুঝলাম আজ এই অসমাপ্ত হাসপাতালের ভিতের উপরেই আমাদের ভালোবাসার এক নতুন ইমারত নির্মাণ শুরু হলো। শাহিনের অবহেলার গল্পে সমাপ্তি হলো, আর শুরু হলো এক নতুন সফল জীবন। আর এই গল্পটা প্রমাণ করে দিল, যে ছেলেটি বেকারত্বের অভিশাপ দূর করে দিল, সেই এখন দেশের টপ কোটিপতি। তো কেমন লাগলো শাহিনের এই সফলতার গল্প? একটা কথা মনে রাখবেন, প্রতিটি অবহেলার আড়ালেই লুকিয়ে থাকে এক বিশাল কোটিপতি হওয়ার বীজ। আপনার জীবনেও কি এমন কোনো শাহিন লুকিয়ে আছে? যদি আপনার মনে হয় যে আপনিও একদিন সমস্ত অবহেলাকে ছাপিয়ে যাবেন, তাহলে দয়া করে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেন। আপনার প্রতিটি লাইক আমাদের পরবর্তী গল্প লেখার অনুপ্রেরণা। আর এই ধরনের আরও অনুপ্রেরণামূলক সফলতার গল্প যদি নিয়মিত দেখতে চান, তবে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারাই আমাদের শক্তি। দেখা হচ্ছে অন্য কোনো নতুন গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।